আরেফিন খালু সাহেবকে রাখা হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তার নাকে মুখে নল, বিছানার পাশে স্যালাইনের বোতল ঝুলছে, মাথায় হাতে ব্যান্ডেজ, একটা চোখ বের হয়ে আছে, সে চোখের পাতা নামানো। ভালো করে দেখার আগেই পুরুষ টাইপ এক মহিলা নার্স বের হন বলে সবাইকে বের করে দিল। খালু সাহেবের আত্মীয় স্বজনে হাসপাতাল গিজগিজ করছে। হাসপাতালের ডাক্তার ছাড়াও বাইরের ডাক্তার এসেছেন, মেডিকেল বোর্ড বসেছে। ডাক্তারদের আলাপ আলোচনায় যা জানা গেল তার সারমর্ম হলো রোগী ডিপ কোমায় চলে গেছে, কোনো মিরাকল না ঘটলে বাঁচবে না। আরেফিন খালুর আত্মীয় স্বজনদের আলোচনায় জানা গেল ডিপ কোমায় যাবার আগে ডাক্তার, নার্স এবং তার দুঃসম্পর্কের এক ভাইয়ের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে গেছেন। তিনি ঘুমোচ্ছিলেন বসার ঘরের ড্রয়িং রুমে, তার স্ত্রী দরজায় বন্ধ করে ঘুমাচ্ছিলেন শোবার ঘরে। তিনি নিজে অনেক রাত জেগে মদ্যপান করেছিলেন বলে শেষ রাতের দিকে তার গাঢ় ঘুম হয়। হঠাৎ ধস্তাধস্তি এবং চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি চমকে উঠে বসেন এবং দেখেন তার বাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার স্ত্রী ধস্তাধস্তি করছে। তার স্ত্রীর শরীর রক্তে ভেসে যাচ্ছে। তিনি স্ত্রীকে রক্ষার জন্য ছুটে যান। তারপর কি হয়েছে তা তার আর মনে নেই। ইন্টেন্সিভ কেয়ার ঘরের সামনে একজন পুলিশও দেখলাম ঘোরাঘুরি করছে। চশমা পরা গুরুগম্ভীর একজনকে দেখা গেল। চৈত্র মাসের এই গরমেও তার গায়ে উলের কোট। শুনলাম তিনি ম্যাজিস্ট্রেট, ডেথ বেড স্টেটমেন্ট নিতে এসেছেন। ম্যাজিস্ট্রেট সাহেবকে অত্যন্ত বিরক্ত মনে হলো। তিনি তার মতোই আরেক গুরুগম্ভীর মানুষকে ভুরু টুরু কুচকে হাত পা নেড়ে কী সব বলছেন। আমি কাছে গিয়ে শুনি ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন, আমি তো সারাদিন এখানে বসে থাকবো না। রোগীর যদি জ্ঞান না ফেরে আমাকে খবর দিলে আমি চলে আসব। আর ধরেন ইনকেস যদি জ্ঞান না ফেরে, ডাক্তারের কাছে রোগী যে কথা বলেছে সেটাকেই স্টেটমেন্ট হিসেবে নেওয়া হবে। রোগী ডাক্তারকে কি বলেছে তা একটা কাগজে লিখে সই করে নিতে বলুন। এই কথা যাকে বলা হলো তিনি মহাবিরক্ত হয়ে বললেন, আমি বলবো কেন, আপনি বলুন। ম্যাজিস্ট্রেট সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, আমার জুডিসডিকশনাল হবে কেন? আচ্ছা ফাইন, আপনার জুডিসডিকশন না। আপনি চিৎকার করেছেন কেন? হোয়াই ইউ আর রাইজিং ইউর ভয়েস? ভয়েস আমি রেজ করছি না, আপনি করছেন। আপনি শুধু যে ভয়েস রেজ করছেন তা না, আপনি মুখ দিয়ে থুতু ছেটাচ্ছেন। দুইজনের কথা কাটাকাটি শুনতে অনেকটা জুটে গেল। সবাই মজা পাচ্ছে, আমিও পাচ্ছি। অপেক্ষা করছি ঝগড়াটা কোথায় থামে সেটা দেখার জন্য। ঝগড়া থামতে হলে একজনকে পরাজয় স্বীকার করতে হবে। পরাজয় কে স্বীকার করে সেটাই দেখার ইচ্ছা। আমার ধারণা ম্যাজিস্ট্রেট সাহেব পরাজয় স্বীকার করবেন। চিৎকার উনিই বেশি করছেন, দম ফুরিয়ে যাবার কথা। পেছন থেকে আমার পাঞ্জাবি ধরে কে যেন টানলো। আমি ফিরে দেখি চন্দ্র চাচি, অনেক দূরের লতার পাতার চাচি। বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতাপাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলামেশা হয়, আন্তরিক আলাপ আলোচনা হয়। চন্দ্রা চাচি বিস্মিত হয়ে বললেন, তুই এখানে কেন? আরেফিন সাহেব তোর কে হয়? আমি বললাম, আরেফিন সাহেব আমার কেউ হন না, তার স্ত্রী আমার খালা হন। ও আচ্ছা, আমি জানতামই না। কী রকম দুঃখের ব্যাপার দেখেছিস, দিনে দুপুরে জোড়াখুন। জোড়াখুন বলতে পারো না, একজন তো এখনো ঝুলছে। চাচি দুঃখিত গলায় বললেন, একটা মানুষ মারা যাচ্ছে আর তুই তার সম্পর্কে এই ডিসরেসপেক্ট নিয়ে কথা বলছিস? এটা ঠিক না, স্বভাবটা বদলা হিমু। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, জি আচ্ছা বদলাবো। কেমন যেন মেকানিক্যাল হয়ে যাচ্ছে, রোবট টাইপ। মানুষের মৃত্যু, রোগ, ব্যাধি এসব কোনো কিছুই আর কাউকে স্পর্শ করছে না। ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলেছেন। চন্দ্রা চাচি হাত ব্যাগ থেকে পান বের করে মুখে দিতে চট করে প্রসঙ্গ পাল্টে বললেন, আমার ছোট্ট মেয়ে ঝুমুরের বিয়ে দিয়েছি, সোনাকুঞ্জে অনুষ্ঠান করেছি, গেস্ট ছিল 1000। বলো কি? তাও তো সবাইকে বলতে পারিনি। তোকে অবশ্য কার্ড পাঠাতাম, তুই কোথায় থাকিস জানি না। বিয়ে ভালো হয়েছে কিনা বলো। ছেলে কেমন, হিরের টুকরো না গোবরের টুকরা? চন্দ্র চাচি চোখ মুখ শক্ত করে বললেন, ছেলে গোবরের টুকরা হবে কেন? এইসব কি ধরনের কথা? ছেলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছে আমেরিকা থেকে। ছেলের আপন চাচা স্টেট মিনিস্টার। বলো কি, মিনিস্টারের ভাতিজা? ছেলের ফ্যামিলি খুবই পলিটিক্যাল এবং খানদানি পলিটিক্স করে, এখানকার কাদা ছোড়াছড়ি পলিটিক্স না। ছেলের বড় দাদা ব্রিটিশ আমলে MLA ছিলেন। আশ্চর্য তো। চন্দ্রা চাচি আনন্দিত হয়ে বললেন, ঝুমুর বিয়েতে মন্ত্রী এসেছিল 4 জন। বাংলাদেশের একজন ইম্পর্ট্যান্ট কবি সাহিত্যিকরাও এসেছিলেন। শোবিজের অনেকেই ছিল। ফিল্মের 2 নায়িকা এসেছিল, তারপর টিভির নায়িকারাও ছিল।
অটোগ্রাফের জন্য এমন হুড়াহুড়ি হলো, সব ভিডিও করা আছে, বাসায় আসিস দেখাবো। আচ্ছা যাবো একদিন। আজই চল না। টোটাল 4 ঘন্টার ভিডিও ছিল, কেটে কেটে 2 ঘন্টা করা হয়েছে। এর মধ্যে আবার বাইরে থেকে মিউজিক পাঞ্চ করা হয়েছে। বিসমিল্লাহ খার সানাই জায়গা মতো বসানো হয়েছে। মিউজিকটা সামান্য স্যাড হয়েছে, তবে তুই দেখে খুব মজা পাবি। শুনেই আমার মজা লাগছে। বিয়ের দিন ঝুমুরকে কি সুন্দর যে লাগছিল, না দেখলে বিশ্বাস করবি না। এর কারণও আছে। ঝুমুরের মেকআপ দেওয়ার জন্য আমি ফিল্ম লাইন থেকে মেকআপম্যান নিয়ে এসেছি, দীপক কুমার সুর। 2 বার মেকআপে জাতীয় পুরস্কার পাওয়া মেকআপম্যান। সে 3 ঘন্টা লাগিয়ে মেকআপ দিয়েছে। ফিল্ম লাইনের মেকআপম্যানরা মুখের কাটা ভাঙতে পারে। ঝুমুরের থুতনি সামান্য উঁচু ছিল না? ওটা কেমন করেছে? দাবিয়ে দিয়েছে। আয়নায় ঝুমুর নিজেকে দেখে চিনতে পারেনি। দাঁতের কি করেছে? চন্দ্রা চাচি বিস্মিত হয়ে তাকালেন। আমি বললাম, ঝুমুরের সামনে কোদাল সাইজের যে 2টা দাঁত ছিল তার কি করা হয়েছে? সেগুলোও কি দাবিয়ে দেওয়া হয়েছে? চন্দ্রা চাচি থমথমে গলায় বলল, ঝুমুর কোদাল সাইজ দাঁত? আমি হাই চাপতে চাপতে বললাম, ভুলে গেছো নাকি? ঝুমুরকে স্কুলের বন্ধুরা মিকি মাউস বলে খেপাতো। সে বাসায় ফিরে কাঁদতো। ওই দাঁত 2টার কি হলো? ফিল্ম লাইনের মেকআপ দিয়ে বড় বড় দাঁত ছোট করার ব্যবস্থা কি আছে? চন্দ্রা চাচি যেভাবে তাকাচ্ছেন তাতে মনে হয় স্বাভাবিক তিনি কিছুক্ষণের মধ্যে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। তাকে এই সুযোগ দেওয়া ঠিক হবে না, চলে যেতে হবে। যাবার আগে আরেফিন খালু সাহেবকে একটা কথা বলে যাওয়া দরকার। যে ডিপ কোমায় আছে সে আমার কথা শুনতে পাবে এ আশা করছি না, তবু চেষ্টা করতে দোষ নেই। ইন্টেনসিভ কেয়ারে ঢোকা আমার পক্ষে অসম্ভব। ঘরে এখন কাউকেই ঢুকতে দিচ্ছে না, ওকে ঝুঁকি দিতেও দিচ্ছে না। দরজার সামনে পুলিশ পাহারা বসে আছে। কোনো একটা কৌশল বের করতে হবে। ইন্টেনসিভ কেয়ারের দায়িত্বে যে ডাক্তার আছে তাকে ধরতে হবে। ইন্টেনসিভ কেয়ারের দায়িত্বে যিনি আছেন তার নাম মালেকা, ডাক্তার মালেকা বানু। আমি লক্ষ্য করেছি পুরুষদের নামের শেষে আকার যুক্ত করে যেসব মহিলাদের নাম রাখা হয় তাদের মধ্যে একটা পুরুষ পুরুষ ভাব থাকে। যেমন মালেক থেকে মালেকা, রহিম থেকে রহিমা, সিদ্দিক থেকে সিদ্দিকা, জামিল থেকে জামিলা, শামীম থেকে শামীমা। তবে ডাক্তার মালেকা বানুকে সেরকম মনে হলো না। তার চেহারার মধ্যেই খালা খালা ভাব। আমি দরজা খুলে দ্বার ঘরে ঢুকলাম। তিনি চোখ সরু করে তাকালেন না বা বিরক্তিতে ঠোঁট গোলও করলেন না। আমি শান্ত গলায় বললাম, আপনি ডাক্তার মালেকা বানু? জি। আরফিন সাহেব কোমায় থাকা অবস্থায় আপনাকে যে স্টেটমেন্ট দিয়েছে তা আপনি এখন পুলিশের কাছে জমা দেননি কেন? ডেথ বেড কনফেকশন যে কী রকম গুরুত্বপূর্ণ তাকে আপনি জানেন না? ফর ইওর ইনফরমেশন, শুধু এই কনফেকশনের কারণে দুজনের ফাঁসি হয়ে যাবে। আপনি কি পুলিশের কেউ? জি, আমি গোয়েন্দা বিভাগের। এই মামলার পুরো তদন্তের দায়িত্বে আছি আমি, বুঝতে পারছি? না, বুঝতে পারছেন না। মামলাটা আপনার কাছে যত সহজ মনে হচ্ছে আসলে তত সহজ না, অনেক জটিল আছে। ও, আমার পরিচয়টা আশা করি গোপন থাকবে। এখানে কেউ জানে না যে আমি কে। পুলিশের লোকজনও জানে না। আশা করি আপনার মাধ্যমেও কেউ জানবে না। জি না, জানবে না। আপনি চা কফি কিছু খাবেন? চা কফি কিছুই খাবো না। আপনি ব্যবস্থা করে দেবেন যাতে আমি আরফিন সাহেবের সঙ্গে কথা বলতে পারি। ডাক্তার মালেকা বানু বিস্মিত হয়ে বললেন, ওনার সঙ্গে কিভাবে কথা বলবেন? উনি ডিপ কোমায় আছেন। ডিপ কোমায় থাকা অবস্থাতেও চেতনার একটি অংশ কাজ করে। আমি সেই অংশটার সঙ্গে কথা বলবো। হয়তো লাভ কিছু হবে না, তবু চেষ্টা করে দেখতে তো আর ক্ষতি নেই। আপনি যখন কথা বলবেন তখন আমি কি আপনার পাশে থাকতে পারি? অবশ্যই পারেন। ডাক্তার মালেকা বানু বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। এই ফাঁকে একটু চা কফি খান। জি না, চা খাবো না। আপনার নামটা জানতে পারি? নকল নাম জানতে পারেন, আসলটা আপনাকে বলতে পারছি না। এক একটা মামলার সময় আমরা এক একটা নাম নেই। এই মামলায় যে নামে আমি নিয়েছি সেই নামটি কি আপনাকে বলবো? থাক, আর বলতে হবে না। আপনাকে দেখে পুলিশের লোক মনেই হয় না। গোয়েন্দা বিভাগের লোকদের দেখে কেউ সহজে বুঝে ফেলে না যে পুলিশের লোক, তাহলে তো সমস্যা। জি, সমস্যা তো বটেই। আরফিন খালু সাহেবের পাশে বসার জন্য আমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে। আমার পাশে ডাক্তার মালেকা কৌতূহল এবং আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। ঘরটা অতিরিক্ত ঠান্ডা। ঘরে বাইরের কোনো আলো আসছে না, টিউবলাইট জ্বলছে। মনে হচ্ছে টিউবলাইট থেকেও ঠান্ডা আলো আসছে। ঘরে মৃত্যুর গন্ধ। আরফিন খালুর বিছানার নিচে মৃত্যু থাবা গেড়ে বসে আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি সহজ গলায় ডাকলাম, খালু সাহেব, খালু সাহেব, আমি হিমু। ডাক্তার মালেকা বানু চোখ বড় বড় করে আমাকে দেখছেন। গোয়েন্দা বিভাগের লোক অপরিচিত একজনকে খালু সাহেব ডাকছে, বিস্মিত হবার মতনই ব্যাপার।
আমি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বললাম, খালু সাহেব, আমার কথা মন দিয়ে শুনুন। মালিহা খালার মৃত্যু কিভাবে হয়েছে আপনি জানেন। আপনাকে ডিপ কোমা থেকে বের হয়ে এসে সেই ঘটনা বলতে হবে। যদি না বলেই আপনি মারা যান তাহলে দুটি নিরপরাধ লোক ফাঁসিতে ঝুলবে। ডাক্তার মালিকা বানু আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, এক্সকিউজ মি। আমি আবারও তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে খালুকে বললাম, খালু সাহেব, আমার ধারণা আপনি কোনো না কোনোভাবে আমার কথা শুনছেন। আপনাকে মৃত্যুর আগে অবশ্যই প্রকৃত ঘটনা বলে যেতে হবে। আমি উঠে দাঁড়ালাম। ডক্টর মালিকা বানু কড়া চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি তাকে মিষ্টি গলায় বললাম, আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি। আমি পুলিশের কেউ না, উনি আমার খালু হন। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন। আমার নাম হিমু। ভদ্রমহিলা তাকিয়ে আছেন। আমি মধুর ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে এলাম। হাদি সাহেবের বাড়ির দিকে যেতে হবে, তার ছোট্ট মেয়েটার সঙ্গে কথা বলতে হবে। মেয়েটা দরজা ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে খাতা। খাতায় কুমিরের ছবি আঁকা। কুমির রং করা হচ্ছিল। আঙ্গুলে ক্রেনয়নের সবুজ রং লেগে আছে। মেয়েটির দাঁড়িয়ে থাকার মধ্যে কঠিন ভঙ্গি আছে, তবে দুটা চোখই টলটলা। চোখের দিকে তাকালেই মনে হবে এক্ষুনি পানিতে ভরে যাবে। আমি বললাম, কেমন আছো পাখি? মেয়েটা জবাব দিল না। অপরিচিত মানুষের আন্তরিক প্রশ্নে খটকা লাগে। মেয়েটার মনে খটকা লেগেছে। সে আমাকে লক্ষ্য করেছে, বোঝার চেষ্টা করছে। আমি বললাম, তোমার কুমিরের ছবির রংটা ঠিক হয়নি। কুমির কখনোই সবুজ হয় না। এই কুমিরটা যে পানিতে ছিল সেই পানি শ্যাওলায় ভর্তি, এই জন্যই কুমিরটা সবুজ। কুমির থাকে নদী নালায়, নদী নালায় শ্যাওলা হয় না। আমার ধারণা তোমার কাছে শুধু সবুজ রং আছে বলে কুমিরের রঙও সবুজ হয়েছে। আমার কাছে সবুজ আর লাল রং আছে। তাহলে সবুজ রঙের কুমির বানিয়ে ভালোই করেছ। লাল রঙের কুমিরের চেয়ে সবুজ রঙের কুমির ভালো। পাখির কাঠিন্য হঠাৎ থেমে গেল। সে শান্ত গলায় বলল, আপনাকে আমি চিনেছি। আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। আপনার নাম হিমু। আপনি তো বাবার সঙ্গে কথা বলতে এসেছেন। বাবা বাসায় নেই। আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে আসিনি, তোমার সঙ্গে গল্প করতে এসেছি। আজ স্কুলে যাওনি? না, স্কুলে নিয়ে যাওয়ার কেউ ছিল না, এই জন্য। বাসায় তুমি ছাড়া আর কি আছে? পাখি জবাব দিল না। আমি লক্ষ্য করলাম তার চোখে পানি জমতে শুরু করেছে। সে হাতের তালুতে চোখ মুছল, লাভ হলো না। সঙ্গে সঙ্গে চোখ আবার পানিতে ভর্তি হয়ে গেল। আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটা বাড়িতে একা থাকে। গত রাতেও হয়তো বেকাই ছিল। ঢাকায় তোমাদের আত্মীয় স্বজন আছে না? আছেন। তুমি তাদের ঠিকানা জানো না? মেয়েটি না সূচক মাথা নাড়ল। সে তার চোখের পানি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন তার চোখ শুকনা, ছল ছল ভাব নেই। তোমার বাবা কোথায় তুমি জানো? জানি। সকালে নাস্তা খেয়েছো? না। না কেন? ঘরে খাবার ছিল না? না। আমার ধারণা আছে, তুমি ভালো করে খুঁজে দেখোনি। আটা থাকার কথা, আটা দিয়ে রুটি বানানো যায়। সবজি থাকার কথা, সবজি ভাজি রুটি। ডিম যদি থাকে তাহলে ডিমের মামলেট। তুমি রান্না করতে পারো না? চায়ের পানি গরম করতে পারি। আসলটাই তো পারো। রুটি বেলাও খুব সহজ, আটা দিয়ে একটা গোল্লার মতো বানিয়ে ফেলতে হবে। পাখির চোখের কোণায় সামান্য আনন্দ যেন ঝলসে উঠল, চোখ কিচকিচ করে ওঠে। আমি বললাম, চলো রান্নাঘরে গিয়ে দেখি কি আছে কি নেই। আমিও সকালে নাস্তা করিনি। আজকের নাস্তাটা তুমি বানাও, দুজনে মিলে নাস্তা করি। নাস্তা বানাতে পারবে তো? আপনি দেখিয়ে দিলে পারবো। আমি দেখিয়ে দেবো কিভাবে? আমি কিছু জানি না। যাই হোক, দেখি দুজন মিলে চিন্তা ভাবনা করে কিছু একটা করতে হবে। আগে চলো রান্নাঘর ইন্সপেকশন করে দেখি। রান্নাঘরে ময়দা পাওয়া গেল, আলু পাওয়া গেল, একটা ডিম পাওয়া গেল। আমি পাখিকে নিয়ে মহা উৎসাহে রান্নাবান্নায় লেগে গেলাম। রান্না করতে করতে জানা গেল পাখি কাল রাতে একা ছিল। ঘরে পাউরুটি এবং কলা ছিল, পাউরুটি কলা খেয়েছে। বাবা ফিরে আসবে এই ভেবে অনেক রাত পর্যন্ত জেগেছিল। তার স্কুলের অনেক হোমওয়ার্ক ছিল, সব সে করে ফেলেছে। ভয় লাগেনি? বাথরুমে কে যেন হাঁটাহাঁটি করছিল, তখন একটু ভয় লেগেছে। আমি ভীত গলায় বললাম, বাথরুমে কে হাঁটাহাঁটি করছিল? ভূত। পাখি বিরক্ত হয়ে বলল, আপনি কি যে বাচ্চাদের মতো কথা বলেন? ভূত বলে আসলে পৃথিবীতে কিছু নেই। নেই? অবশ্যই না। ভূত, রাক্ষস, কক্ষস সব বানানো। আমি বললাম, ভূত পেতের গল্প এখন থাকুক, আমার এদের কথা শুনলে গা ছমছম করে। পাখি বিস্মিত হয়ে বলল, আপনি এত ভীতু কেন? আমি হাই তুলতে তুলতে বললাম, আমার অনেক বুদ্ধি তো, এই জন্য ভীতু। বুদ্ধিমানেরা ভীতু হয়। যার যত বুদ্ধি সে তত ভীতু। আপনার কথা ঠিক না। আমার অনেক বুদ্ধি, কিন্তু আমি ভীতু না। তা অবশ্য ঠিক। আর আপনি যে নিজেই নিজেকে বুদ্ধিমান বলছেন, এটাও ঠিক না।
এতে অহংকার করা হয়। কেউ অহংকার করলে আল্লাহ রাগ করেন। আল্লাহ মোটেও রাগ করেন না। আল্লাহ কি তোমার আমার মতো সহজে রেগে যাবেন? কেউ অহংকার করলে আল্লাহ মজা পান। মজা পেয়ে বলেন, আরে বোকাটা কি নিয়ে অহংকার করছে। আপনাকে কে বলেছে? কেউ বলেনি, আমার মনে হয়। আল্লাহকে নিয়ে এই ধরনের কথা মনে হওয়াও খারাপ, এতে পাপ হয়। আপনি এই ধরনের কথা আর বলবেন না। আচ্ছা, বলবো না। আর শোনো, তুমি কি রুটি বেলেছো? আঁকা বাঁকা হচ্ছে। আপনি উল্টাপাল্টা কথা বলছেন, এই জন্য মন দিয়ে কাজ করতে পারছি না। আচ্ছা যাও, আর বলবো না। লাস্ট কথাটা বলে নেই। বলুন। নাস্তা শেষ করেই তুমি একটা সুটকেসে তোমার বই, খাতা, জামা এইসব দরকারি জিনিস গুছিয়ে নেবে। আমরা ঘরে তালা দিয়ে চলে যাব। কোথায় যাব? আমার এক পরিচিত বাসায় তোমাকে রেখে আসব। এখানে তোমাকে একা ফেলে রেখে যাওয়া যাবে না। যে বাড়ির বাথরুমে ভূত হাঁটাহাঁটি করে, সেই বাড়িতে তোমাকে রেখে যাওয়া অসম্ভব ব্যাপার। বাথরুমে ভূত হাঁটাহাঁটি করে কে বলল? তুমি না বললে? পাখি মহা বিরক্ত হয়ে বলল, ভূত হাঁটাহাঁটি করে এরকম কোনো কথা আমি বলিনি। আমি শুধু বলেছি বাথরুমে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কে যেন হাঁটছে। কে যেন হাঁটছে এটাই ভূত। শহরের বেশিরভাগ ভূতই থাকে বাথরুমে। ওদের একটু পরপরই পানির তৃষ্ণা পায়, তো বাথরুমে থাকাটাই ওদের জন্য সুবিধাজনক। তবে এদের পছন্দ বাথটাবওয়ালা বাড়ি। রাতে বাথটাবে শুয়ে এরা আরাম করে ঘুমায়। পাখি রুটি বেলা বন্ধ করে আমার দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, আপনি দেখি খুবই বোকা। আপনি এত বোকা কেন? আমি হেসে ফেললাম। কারণ আপনি এত বোকা কেন, এই প্রশ্নটি আমি আমার এক জীবনে অসংখ্যবার শুনেছি, এবং মেয়েদের কাছ থেকেই শুনেছি। সবচেয়ে বেশি শুনেছি রূপার কাছ থেকে। আমার ধারণা, আজ আমি যখন পাখিকে নিয়ে রূপার কাছে উপস্থিত হব, রূপার কথাবার্তা এক পর্যায়ে এসে অবশ্যই বলবে, হিমু তুমি এত বোকা কেন? আমার বাবা তার উপদেশমালায় লিখে গেছে, বাবা হিমালয়, তোমাকে বাস করিতে হইবে অনেকের মধ্যে। লক্ষ্য রাখিও, সেই অনেকের কেউ যেন তোমাকে কখনো চালাক বা বুদ্ধিমান মনে না করে। মহাপুরুষরা চালাক হয় না, বুদ্ধিমান হয় না, আবার তারা বোকাও হয় না। পৃথিবীর এই অনিত্য জগতে বুদ্ধির স্থান নেই। বুদ্ধি দ্বারা এই জগৎ বুঝিবার চেষ্টা করিবে না, চেতনা দ্বারা বুঝিবার চেষ্টা করিবে। বুদ্ধি চেতনাকে নষ্ট করে। রূপার শরীর ভালো নেই। এই প্রচণ্ড গরমেও সে চাদর গায়ে দিয়ে বসে আছে। চোখ মুখ ফোলা, নাক দিয়ে ক্রমাগত পানি পড়ছে। কোলে রাখা টিস্যু বক্স দ্রুত শেষ হয়ে আসছে। রূপা আমার দিকে তাকিয়ে বলল, কতদিন পর তোমাকে দেখলাম বলো তো? আমি বললাম, প্রায় 1 বছর। রূপা বলল, 1 বছর 7 মাস 9 দিন। ঘন্টা মিনিট বাদ দিলে কেন? ঘন্টা মিনিটও বলতে পারবো, বলতে ইচ্ছে করছে না তাই বলছি না। তোমার সঙ্গের এই মেয়েটিকে? ওর নাম পাখি। ও তোমার সঙ্গে কিছুদিন থাকবে। 12 তারিখ করে জন্মদিন। জন্মদিনে আমি ওকে নিয়ে যাব। রূপা কিছু বলল না, আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তোমার কি হয়েছে? রূপা বলল, আমার তেমন কিছু হয়নি। তোমার কতদূর কি হয়েছে সেটা বলো। মহাপুরুষ হতে পেরেছ? না। চেষ্টা চালিয়ে যাচ্ছ? এই মেয়েটাকে যে আমার এখানে রেখে যাচ্ছ, এটাও কি তোমার মহাপুরুষের কর্মশালার অংশ? আমি হাসলাম। রূপা বলল, প্লিজ হাসবে না। তোমার হাসি কোনো দিনই আমার ভালো লাগেনি। যত দিন যাচ্ছে তোমার হাসি তত বিরক্তিকর হচ্ছে। আয়নার হাসিও তোমার হাসির চেয়ে সুন্দর। আমি বললাম, রূপা হাসি বন্ধ, আমি চলে যাচ্ছি। তুমি পাখিকে ডেকে ওর সঙ্গে 1-2টা কথা বলো। নতুন এক বাড়িতে এসে থাকতে এসেছে, তার এন্ট্রিটা সহজ করে দাও। ও তোমার কঠিন মূর্তি দেখে ঠিক ভরসা পাচ্ছে না। রূপা হাত ইশারায় পাখিকে ডাকলো। পাখি শঙ্কিত পেয়ে গিয়ে এলো। রূপা কঠিন গলায় মাস্টারানির ভঙ্গিতে বলল, এই মেয়ে, তোমার নাম কি? পাখি ভয়ে ভয়ে বলল, পাখি। পাখি তোমার নাম? জি। তুমি কি উড়তে পারো? না। না বলে লাভ নেই। যেহেতু তোমার নাম পাখি, সেহেতু তোমাকে আকাশে উঠতেই হবে। আমি 1 2 3 বলার সঙ্গে সঙ্গে ওরা শুরু করো। 1 2 3। কই উঠছো না কেন? পাখি অবাক হয়ে তাকিয়ে আছে। রূপা তার বিখ্যাত খিলখিল হাসি শুরু করেছে। আমি এই হাসির নাম দিয়েছিলাম জলতরঙ্গ হাসি। রূপার এই হাসির শব্দটাতেই একটা ম্যাজিক আছে। শব্দ শুনলে মনে হয় এটা শুধু হাসি না, হাসি দিয়ে 2 হাত বাড়িয়ে দেওয়া, হাসির মাধ্যমে কাছে ডাকা। আমি যা ভাবছিলাম তাই হলো। হাসির শব্দ শুনেই পাখি ছুটে এসে রূপাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। বাচ্চা মেয়েটির বুকে অনেক অশ্রু জমে আছে, অশ্রু বের হওয়া দরকার। আমি ওদেরকে রেখে আবার পথে নামলাম। আকাশ মেঘলা, রবীন্দ্রনাথের গানের মতো মেঘের উপর মেঘ করে আধার হয়ে আসছে। এমন দিনে হাঁটতে চমৎকার লাগে। 10 গজ যায়নি তার আগেই গা ঘেঁষে একটা গাড়ি থামলো। গাড়ির কাছ নামিয়ে বোরকা পরা এক মহিলা চাপা গলায় বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। আমি উঠলাম। বোরকাওয়ালি বললেন, ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ।
আমাকে চিনতে পেরেছেন? না। বোরকা পরলেও আমার চোখ তো দেখা যাচ্ছে, চোখ দেখেও চিনতে পারছেন না? পারছি না। আমার গলার স্বরও চিনতে পারছেন না? না। মেয়েদের গলার স্বরের মধ্যে একমাত্র রূপার গলার স্বর আমি চিনতে পারি, আর কারো গলা আমি চিনতে পারি না। রূপাকে? আচ্ছা থাক, বলতে হবে না, বুঝতে পারছি কে, এবং আমার ধারণা আপনিও বুঝতে পেরেছেন আমি কে। তুমি জুই। বোরকা পরছো কেন? কোনো মওলা বিয়ে করেছো? জুই হেসে ফেলল, শব্দ করেই হাসি। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, তার হাসিও রূপার হাসির মতো ঝনঝন করে জলতরঙ্গের মতো বাসছে। কাছে ডাকার হাসি। খিলখিল করছো কেন? খিলখিল করছি কারণ আপনাকে দেখে খুব মজা লাগছে। আপনি কি জানেন আমি পাগলের মতো আপনাকে খুঁজছি? আপনার একটা মোবাইল টেলিফোন ছিল না? সেই নম্বরটাও ভুলে গেছি। আমি আবার নাম্বার মনে রাখতে পারি না। ম্যাট্রিকের রোল নাম্বার কোনো ছেলে মেয়ে ভোলে না, অথচ আমি ভুলে গেছি। আচ্ছা, আপনার কি ম্যাট্রিকের রোল নাম্বার মনে আছে? আমি বললাম, তুমি এত আনন্দিত কেন? জুই হাসতে হাসতে বলল, আমি আনন্দিত কারণ চোর পুলিশ খেলায় আমি বাবাকে হারিয়ে দিয়েছি। আপনি তো জানেন না, বাবা আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। আমার পেছনে সবসময় 2-3 জন স্পাই, কোথায় যাই না যাই সব বাবা জানেন। আমার ঘরে যে টেলিফোন, সেখানেও এমন ব্যবস্থা করা ছিল, আমি যখন যার সঙ্গে কথা বলবো সব রেকর্ড হয়ে যাচ্ছে। তোমার অবস্থা তো তাহলে ভয়ানক খারাপ। হ্যাঁ খারাপ, খুব খারাপ। বাবা যে শুধু আমার পেছনে স্পাই লাগাতেন তা না, আমি যদি কোনো ছেলের সঙ্গে কয়েকবার কথা বলতাম তার পেছনে স্পাই লাগিয়ে দিতেন। গোয়েন্দা বিভাগে কাজ করার জন্য মনে হয় এটা হয়েছে। জুই সহজ গলায় বলল, আমার মা বাবাকে ছেড়ে পালিয়ে বাবার অতি প্রিয় এক বন্ধুকে বিয়ে করেছিল, সেই থেকে হয়েছে। বাবা কাউকে বিশ্বাস করতে পারে না। ভালো কথা, আপনি কি আমাদের কয়েকদিন লুকিয়ে থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারবেন? আমাদের মানে কি? বিয়ে করেছো? করেছি। প্রেমের বিয়ে। জুই হাসতে হাসতে বলল, বিয়ে করে ফেলার মতো প্রেম ছিল না, বিয়ে করেছি বাবাকে শিক্ষা দেওয়ার জন্য। আমার তো ধারণা ওনার যথেষ্ট শিক্ষা হয়েছে। এখনও শিক্ষা হয়নি। আমি বাবার গোয়েন্দাগিরি জন্মের মতো শেষ করব। এর মধ্যে আমি আবার মনসুরকে দিয়ে বাবাকে টেলিফোন করিয়েছি। মনসুর গলা মোটা করে বলেছে, থাক, এসব বলতে ইচ্ছে করছে না। মনসুর আমার হাজব্যান্ডের নাম। সে যেমন সাধারণ, তার নামটাও সাধারণ। আমি অবশ্যই তাকে মনসুর ডাকি না, আমি ডাকি মন। কই, আপনি বললেন না কয়েকদিন থাকার মতো একটা জায়গাকে আপনি দিতে পারবেন? 3-4 দিন থাকতে পারলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে? আমার মাকে খবর দিয়েছি, উনি থাকেন জার্মানিতে। মা চলে আসছেন। ও, এখন বলুন, 3-4 দিন লুকিয়ে থাকার মতো কোনো জায়গা কি আছে? পাখিদের বাসায় থাকতে পারো। পাখিকে? পাখি হলো হাদিউজ্জামানের মেয়ে। হাদিউজ্জামানকে? হাদিউজ্জামান হচ্ছে মালিহা বেগমের কেয়ারটেকার। মালিহা বেগমকে? মালিহা বেগম হলো আরেফিন সাহেবের মৃত স্ত্রী। জুই ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনার সঙ্গে বকবক করতে ভালো লাগছে না, আপনি নিয়ে যান আমাকে ওই বাড়িতে। আমার যাবার দরকার কি? তোমাকে চাবি দিয়ে দিচ্ছি, বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, তুমি মন সাহেবকে নিয়ে উঠে পড়ো। কেউ কিছু বলবে না? মনে হয় না কেউ কিছু বলবে। আর যদি বলে, তুমি বলবে তুমি পাখির চাচাতো বোন, বাড়ি পাহারা দেবার জন্য আছো। আমি রাজি, এই নাও চাবি। জুই বিস্মিত হয়ে বলল, একটা পুরো খালি বাড়ির চাবি আপনার পকেটে কী জন্য ঘুরছিল? আমি বক্তৃতা দেবার ভঙ্গিতে বললাম, জুই শোনো, আমরা সবাই বড় একটা পরিকল্পনার অংশ। সেই বড় পরিকল্পনা যিনি করেন তাকে আমরা দেখতে পাই না। কেউ তাকে বলে নিয়তি, কেউ বলে প্রকৃতি, আবার কেউ বলে আল্লাহ। আমি পাঞ্জাবির পকেটে খালি বাড়ির চাবি নিয়ে ঘুরবো এবং তোমার সঙ্গে আমার দেখা হবে, এটা আমার ধারণা বড় পরিকল্পনার একটা ক্ষুদ্র অংশ। জুই শান্ত গলায় বলল, আপনার কথা আমার বিশ্বাস করে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। গোয়েন্দা বাবার মেয়ে এত সহজে সব কিছু বিশ্বাস করে না। আমি বললাম, জুই তুমি একটু শব্দ করে হাসো তো। জুই বলল, কেন? তোমার হাসি অসম্ভব সুন্দর। জুই বলল, আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না, কিন্তু এই কথাটা বিশ্বাস করলাম। মুসলিম মিয়া আবারও পত্রিকার প্রথম পাতায় চলে এসেছে, ছবিসহ নিউজ। মুসলিম ছাড়া পেলেন। বৃষ্টিতে নগ্ন নৃত্য করে যিনি সবার নজর কেড়েছিলেন, সেই মুসলিম মিয়া 2 দিন হাজতবাসের পর ছাড়া পেয়েছেন। খবরে জানা গেছে পুলিশের গাড়ি তাকে পুরনো ঢাকার শাহ সাহেব গলিতে নামিয়ে দিয়েছে। সেই সময় তার পরনে পুলিশের উপহার দেওয়া নতুন পায়জামা পাঞ্জাবি ছিল। অপরাধী হিসেবে ধৃত কারোর প্রতি পুলিশের এই আচরণ নজিরবিহীন। জানা গেছে থানার পুলিশ বাহিনীর সদস্যদের অনেকেই তার পা ছুঁয়ে দোয়া নিয়েছে।
মুসলিম মিয়া সম্পর্কে থানা সূত্রে প্রাপ্ত একটি তথ্য হচ্ছে, গত 2 দিন মুসলিম মিয়া কোনো খাদ্য গ্রহণ করেননি এবং 1 মুহূর্তের জন্য নিদ্রা যাননি। গ্রেপ্তারের প্রথম দিনে কিছু কথাবার্তা বললেও দ্বিতীয় দিন থেকে তিনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা কিছুই বলেননি। একটা অসমর্থিত খবরে বলা হয়, মুসলিম মিয়ার শরীর থেকে ভুর ভুর করে বেলি ফুলের গন্ধ আসছে। মুসলিম মিয়াকে দেখতে যাওয়া দরকার। সত্যি সত্যি তার জীবনে কোনো ঘটনা ঘটে গেছে কিনা কে জানে। নদীর সঙ্গে মানুষের অনেক মিল আছে, এই ধরনের কথা বলা হয়। নদীর সঙ্গে মানুষের সবচেয়ে বড় অমিল হলো নদীর পানি হঠাৎ করে উল্টো দিকে বইতে শুরু করতে পারে না। মানুষের গতিপথ হুট করে যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই পাল্টে যেতে পারে। ঘোর বৈষয়িক মানুষ এক ভোরবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে হঠাৎ বসে বলতে পারেন, এ জীবনে যা উপার্জন করেছি, সৎ উপার্জন এবং অসৎ উপার্জন সবই আমি দান করে দিতে চাই, ব্যবস্থা করো। কিংবা আশ্রমের কোনো মহাপুরুষ ধরনের সাধক তার সমগ্র জীবনের পুণ্যফল হঠাৎ কোনো এক রাতে আশ্রমের কোনো এক মেয়ের পায়ে তুলে দিয়ে বলবে, এটাই আসল জীবন। মানুষ নদী না, মানুষ অবশ্য অন্য জিনিস। মুসলিম মিয়ার সঙ্গে যোগাযোগের পরিকল্পনা আপাতত স্থগিত রাখলাম। তার সঙ্গে দেখা করা আমার জরুরি ভিত্তিতে একটা কাজ করতে হবে। হাদি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাকে বলতে হবে তার মেয়ে ভালো আছে, এমন এক জায়গায় তাকে রাখা হয়েছে যে তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। হাদি সাহেব যদি বাকি জীবন জেলে কাটিয়ে দেন কিংবা ফাঁসির দড়িতে ঝুলে পড়েন, তাতেও কোনো সমস্যা নেই। আমাকে দেখে ওসি রকিবউদ্দিন সাহেব কিছুক্ষণ এমন ভাবে তাকিয়ে রইলেন যেন বিরক্ত হবেন না খুশি হবেন মনস্থির করতে পারছেন না। শেষে বিরক্ত হবার সিদ্ধান্ত নিলেন। বললেন, কি ব্যাপার? আমি কথা বলায় বললাম, আপনাকে দেখতে এসেছি, সামাজিক মেলামেশা, অনেক দিন দেখি না, মনটা কেমন কেমন যেন করছিল। থানা কি সামাজিক মেলামেশার জায়গা? কোনো কাজে এসে থাকলে বলুন, আর না হলে চলে যান। সামান্য কাজ ছিল। সেটা কি? হাদি সাহেবকে বলা যে তার মেয়েটা ভালো আছে। হাদিটাকে? হাদিউজ্জামান খান, খুনের আসামি। বুঝতে পেরেছি। ও তো নেই। নেই মানে কি? ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, বসুন বলছি। সামান্য ঘটনা আছে। আমি সঙ্গে সঙ্গে গলা নামিয়ে বললাম, মেরে ফেলেছেন নাকি? ডেড বডি কোথায় রেখেছেন? পানির ট্যাঙ্কিতে? রিক্স হয়ে যাবে না তো? রকিবউদ্দিন সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। তবে এই বিরক্তি দীর্ঘস্থায়ী হলো না। তিনি সিগারেট ধরালেন এবং সিগারেটের প্যাকেট আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, বেটাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। আমি বললাম, কেন? পেটের ভিতর থেকে কথা বের করার জন্য সামান্য ডলা দেওয়া হয়েছিল। ডলাদা বেকায়দায় পড়ায় জ্ঞান হারিয়ে ফেলেছে। ডলা খেতে মনে হয় অভ্যাস নেই। সেই জ্ঞান আর ফেরেনি? না। জ্ঞান ফিরবে নাকি ফিরবে না আমি কি করে বলবো? ডাক্তার বলতে পারবে। মানুষ যদি মারা যায় আপনাদের কোনো ঝামেলা হবে না? ঝামেলা হবে কেন? আপনাদের ডলা খেয়ে মারা গেল। ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, কোনো ঝামেলা নেই। থানায় FIR করা আছে। আসামি গভীর রাতে হাজতের শিখে মাথা ঢুকেছিল। রক্তাক্ত অবস্থায় তাকে নিবৃত্ত করা হয়। ও, চা খান? দিতে বলবো? বলুন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম, এই যে ঘটনাগুলি ঘটে, আপনাদের হাতে লোকজন মারা যায়, আপনাদের খারাপ লাগে না? ওসি সাহেব সিগারেটে লম্বা টান দিতে দিতে বললেন, সত্যি কথা জানতে চান? হ্যাঁ, জানতে চাই। পরনে যখন খাকি পোশাক থাকে তখন খারাপ লাগে না, বাসায় গিয়ে যখন লুঙ্গি গেঞ্জি পরি তখন খারাপ লাগে। আমি বললাম, পুলিশের পোশাক পাল্টে গেঞ্জি লুঙ্গি করলে ভালো হতো, তাই না? রকিবউদ্দিন সাহেব ক্রুদ্ধ গলায় বললেন, লুঙ্গি গেঞ্জি? লুঙ্গি গেঞ্জি পরে আমরা আসামির পিছনে দৌড়াবো? অসুবিধা কি? মাল কোচা মেরে দৌড়াবেন। ওসি সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এখানে আর বেশি সময় থাকা ঠিক হবে না। চাটা ভালো হয়েছিল, পুরো কাপ শেষ করলে ভালো হতো। শেষ করা ঠিক হবে না, এই সময়ে বিস্ফোরণ ঘটে যেতে পারে। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, হাদি সাহেব কোথায় আছে বলবেন? একটু দেখে আসতাম। পুলিশের ডলা কি জিনিস সে সম্পর্কে ফার্স্ট হ্যান্ড নলেজ নিয়ে আসতাম। ওসি সাহেব যন্ত্রের মতো বললেন, মেডিকেল ইন্টেন্সিভ কেয়ারে। ভেবেছিলাম আমাকে দেখেই ডক্টর মালেকা বানু তেলে বেগুনে জ্বলে উঠবেন, কর্কশ গলায় গেট আউট বলবেন এবং বেল টিপে দারোয়ান ডাকবেন। সেরকম কিছুই হলো না। শান্ত গলায় বললেন, হিমু সাহেব। আমি থতমত খেয়ে গেলাম। কারো কাছ থেকে খুব খারাপ ব্যবহার পাবো এই জাতীয় মানসিক প্রস্তুতি নিয়ে যাবার পর হঠাৎ যদি খুব ভালো ব্যবহার পাওয়া যায় তাহলে সব এলোমেলো হয়ে যায়। আমি কি বলবো বুঝতে পারলাম না। মালিকা বানু বললেন, বসুন, তেঁতুলের শরবত খাবেন? আমার বড় মেয়ে কোত্থেকে যেন তেঁতুলের শরবত বানানো শিখে এসেছে। রোজ ফ্লাক্স ভর্তি করে তেঁতুলের শরবত দিয়ে দিচ্ছে।
আমি এবার টক খেতে পারি না, মেয়েটাকে সেই কথা বলতেও পারছি না। বেচারি এত শখ করে একটা জিনিস বানাচ্ছে। আমি বললাম, দিন তেঁতুলের শরবত। মালেকা বানু হাসি মুখে গ্লাসে তেঁতুলের শরবত ঢাললেন। আমার দিকে গ্লাস বাড়িয়ে দিতে দিতে বললেন, আজও কি আপনি আপনার খালু সাহেবের সঙ্গে গল্প করতে এসেছেন? আমি তেঁতুলের শরবতে চুমুক দিতে দিতে বললাম, জি না, আজ এসেছি হাদিউজ্জামানের সঙ্গে কথা বলতে। থানা থেকে যাকে পাঠিয়েছে সেই হাদিউজ্জামান? জি। আচ্ছা আব্বা, আপনি বলুন তো, হাদিউজ্জামানের বিছানা এবং আমার খালু সাহেব আরফিন সাহেবের বিছানা কি পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, তাহলে সমস্যার সমাধান হয়ে গেছে। মালেকা বানু চোখ সরু করে বললেন, কী রকম? আমি বললাম, আমার ধারণা প্রকৃতি এবং আল্লাহ বা মহাশক্তি পুরো ব্যাপারটা নিজের হাতে নিয়ে এসেছে। দুজনকে ইন্টেনসিভ কেয়ারে পাশাপাশি শুইয়ে দিয়েছে। কাজেই এখন বোঝা যাচ্ছে তার পরিকল্পনা মতোই সব কিছু হচ্ছে। আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছুই নেই। আপনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন? হ্যাঁ, ছিলাম। আমার ধারণা আমার খালু সাহেবই খুনটা করেছে। স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন, কারণ আমার খালাও খুব সহজ পাত্রী না। অপরাধটা নিজের ঘাড় থেকে নামিয়ে ফেলে দিয়েছেন হাদিউজ্জামানের ঘাড়ে। যাই হোক, এখন যেহেতু দুজন পাশাপাশি আছে, প্রকৃতি ব্যাপারটা দ্রুত মীমাংসা করে ফেলবে। দেখা যাবে 12 তারিখ হাদিউজ্জামান সাহেব তার মেয়ের জন্মদিনে উপস্থিত হবেন। ডক্টর মালেকা বানু আমার দিকে তাকিয়ে আছেন। তার দু চোখে শান্ত কৌতূহল। তার চোখ দুটি বলে দিচ্ছে, আমি নিজে থেকে কিছু জিজ্ঞেস করব না, তবু তুমি যদি কিছু বলো তাহলে আগ্রহ নিয়ে শুনব। আমার কিছু বলতে ইচ্ছে করছে না, ক্লান্তি লাগছে। ইচ্ছা করছে পার্কের কোনো বেঞ্চিতে শুয়ে থাকতে। আকাশের যে অবস্থা, বৃষ্টি নামবেই। পার্কের বেঞ্চিতে শুয়ে বৃষ্টিতে ভেজার মজা অন্যরকম। আমি বললাম, আপা, আপনার টেলিফোনটা কি একটু ব্যবহার করতে পারি? মালেকা বানু কোনো উত্তর না দিয়ে টেলিফোন সেট এগিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। টেলিফোনের কথাবার্তা তিনি শুনতে চান না। ভদ্র মহিলার ভদ্রতায় আরেকবার মুগ্ধ হলাম। টেলিফোন করলাম নিজের মোবাইল নাম্বারে। টেলিফোন ধরলেন জুইয়ের বাবা। তিনি হতাশ এবং ক্লান্ত গলায় বললেন, কে? আমি বললাম, হিমু। ও তুমি? জুইয়ের কোনো খবর পেয়েছো? জি না, আপনি পেয়েছেন? ভদ্রলোক চুপ করে রইলেন। আমি বললাম, স্যার, আপনি যে আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, ওরা কি এখনও আছে? না, ওরা হঠাৎ একদিন তোমাকে মিস করেছে, তারপর আর তোমাকে লোকেট করতে পারছে না। স্যার, আপনি বোধহয় এক্সপার্ট কাউকে দেননি, শিক্ষানবিশ কাউকে পাঠিয়েছিলেন। এখন আমি আছি ঢাকা মেডিকেল কলেজে, ডাক্তার মালেকা বানুর চেম্বারে। হিমু, শোনো, অর্থহীন কথা বলে আমার সময় নষ্ট করবে না। আমি আমার মেয়েকে পাচ্ছি না। আই অ্যাম অলমোস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ লুজিং মাই সেনিটি। আমি দুরাত ঘুমাইনি। আমার ধারণা মেয়েটা মহাবিপদে পড়েছে। খুব খারাপ একটা টেলিফোন কল পেয়েছি। আমি টেলিফোনে ফুফানির মতো শব্দ করলাম। ভদ্রলোক কাঁদছেন নাকি? কাঁদাটা স্বাভাবিক। আমি বললাম, স্যার, আমি জুইয়ের খবর আপনাকে দিতে পারি। কি বললে? জুইয়ের খবর দিতে পারো? অবশ্যই পারি। কোথায় আছে সে? সে কোথায় আছে তাই এক শর্তে আপনাকে বলতে পারি। ডোন্ট টক ননসেন্স। তোমার কাছে পুলিশের লোক যাচ্ছে, তুমি এক্ষুনি এই মুহূর্তে জুইয়ের কাছে তাদের নিয়ে যাবে। আমিও সঙ্গে আসছি। এখন বলো, তুমি কোথায় আছো? স্যার, আপনি মন দিয়ে আমার কথা শুনুন। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। আপনার বা আপনার বাহিনীর সাধ্যও নেই আমাকে খুঁজে বের করা। আপনি আমার শর্ত মানলেই মেয়েকে পাবেন। শর্তটা কি? তোমার কি লাগবে? টাকা? টাকা না, একটা হাতির বাচ্চা। তার মানে একদিনের জন্য আপনি একটা হাতির বাচ্চা জোগাড় করে দেবেন এই মাসের 12 তারিখ। হাতির বাচ্চা আমি কোথায় পাবো? আপনার মতো ক্ষমতাবান মানুষের পক্ষে হাতির বাচ্চা জোগাড় করা কোনো ব্যাপারই না। হাতির বাচ্চাটা জোগাড় করুন। 12 তারিখ ভোরবেলা আমি আপনাকে একটা ঠিকানা দেব। সেই ঠিকানায় হাতির বাচ্চা নিয়ে যাবেন, মেয়েকেও পেয়ে যাবেন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অতি দ্রুত এখন আমার এখান থেকে চলে যেতে হবে। জুইয়ের বাবা এখন থেকে হন্যে হয়ে আমাকে খুঁজবেন। যদি পেয়ে যান তাহলে আর হাতির বাচ্চার ব্যবস্থা হবে না। আমাকে না পেলে অবশ্যই তিনি হাতির বাচ্চা জোগাড় করবেন। আমি মুসলিম মিয়ার সঙ্গে কয়েকদিন ধরে আছি। দুজনই পলাতক। মুসলিম পলাতক তার ভক্তদের কাছ থেকে, আমি পলাতক জুইয়ের বাবার কাছ থেকে। পালিয়ে কেউ কেউ বস্তিবাসী হয়, আমরা দুজন পাইপবাসী। বিশাল এক সুয়েজ পাইপে সংসার পেতেছি। পাইপের দুমাঠা চটের পর্দায় ঢাকা। বাইরের জগৎ থেকে চটের পর্দা আমরা বিচ্ছিন্ন। আমাদের সঙ্গে আরও পাইপ সংসার আছে। এখানকার ব্যবস্থায় আধুনিক ফ্ল্যাট বাড়িগুলোর মতো।
এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটে কি হচ্ছে সে খবর রাখে না। পাইপ জগতেও এক পাইপের সংসার অন্য পাইপে জানে না। আমরা মোটামুটি সুখেই আছি, তবে মুসলিম মিয়া খুবই যন্ত্রণা করছে। সারাক্ষণ হা হুতাশ করে। ভাইজান, আপনার কথা শুই না বৃষ্টির পানিতে ন্যাংটা হইয়া নাচলাম, এরপর যে কি হইল ভাইজান। এখন মানুষের মনের কথা বুঝি, কে মনে মনে কি ভাবতেছে পরিষ্কার ধরতে পারি। এই যেমন ধরেন, আপনি এখন ভাবতেছেন একটা হাতির বাচ্চার কথা। সত্যি বলতেছি ভাইজান, আপনি তাই ভাবতেছেন না? আমি বিস্মিত হয়ে বলি, হ্যাঁ সত্য বলছো, হাতির বাচ্চার কথাই ভাবছি। তারপর ধরেন বেলি ফুলের গন্ধ, সারা শরীর দিয়া ভুর ভুর কইরা গন্ধ বাইর হয়। আজ সকালে একবার গায়ে সাবান মাইখে গোসল দিছি, দুপুরে গোসল দিছি কাপড় ধোয়া সাবান দিয়া, তারপরও গন্ধ যায় না। কি করি ভাইজান বলেন? কি করতে চাও? আগের মতো হইতে চাই, পীর ফকির হইতে চাই না, পাপ করতে ইচ্ছা করে। ইচ্ছা করলে পাপ করো। আমার যে অবস্থা ভাইজান, আর মনে হয় পাপ করতে পারবো না। পাপই যদি করতে না পারি, পৃথিবীতে বাইসে থেকে কী লাভ? দুনিয়ার আসল মজা পাপে, পুণ্যির মজা নাই। কোনো একটা তরিকা আমারে বলেন যেন সব আগের মতো হয়। ফুলের গন্ধটা অসহ্য হইতেছে ভাইজান, এর চেয়ে শরীরে গু মাখাইয়া বইসা থাকা ভালো। এই যে দিন রাত পাইপের মধ্যে লুকাইয়া থাকি, এটা কি ভালো? চলো আজ রাতে বের হই, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আপনি যা বলবেন তাই করব। গু খাইতে বললে বিসমিল্লা বলে কাঁচা গু খাবো, খালি আমারে আগের মতো বানায় দেন। আমি মুসলিম মেয়েকে নিয়ে বের হলাম। আজ 12 তারিখ, পাখির জন্মদিন। জন্মদিন হচ্ছে কি না তা খোঁজ নেওয়া দরকার। জুইয়ের বাবাকে সকালবেলা পাখিদের বাসার ঠিকানা দিয়েছি, তিনি হাতির বাচ্চা নিয়ে উপস্থিত হলেন কি না সেটা জানা দরকার। পাখিদের বাড়ির কাছাকাছি এসে থমকে দাঁড়াতে হলো। বাড়ির সামনে বিরাট জটলা, অনেক লোকজন। ব্যাপার কি জিজ্ঞেস করতেই একজন হড়বড় করে বলল, এই বাড়িতে একটা হাতির বাচ্চা নিয়ে একজন এসে গেছে। আমি বললাম, হাতির বাচ্চা? জি, হাতির বাচ্চা 1.5 টনি ট্রাকে করে এনেছে। বিষয়টা কি? বিষয়টা জানার জন্যই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। পাখি মেয়েটি আনন্দ নিজের চোখে দেখতে ইচ্ছে করছে। ইচ্ছাকে প্রশ্রয় দিলাম না। মানুষের গভীর আনন্দ এবং গভীর বিষাদ কাছ থেকে দেখতে নেই। আমি মুসলিমের দিকে তাকিয়ে বললাম, মুসলিম, তোমার আধ্যাত্মিক ক্ষমতা কি বলে? পাখি মেয়েটির বাবা কি ফিরে এসেছে? মুসলিম সঙ্গে সঙ্গে বললেন, জি ফিরছে, ওনার শরীর খারাপ তাই ফিরছে, পুলিশ ওনারে ছাইড়া দিছে। মুসলিমের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। তার গা দিয়ে বেলি ফুলের গন্ধ ছড়াচ্ছে, তীব্রভাবে ছড়াচ্ছে। এই গন্ধের উৎস অনেক গভীরে, সাবান পানির ধোঁয়ায় এই গন্ধ যাবে না। আমি মুসলিম মেয়েকে নিয়ে হাঁটছি, মুসলিমের চোখে পানি। সে বিড়বিড় করে বলল, ভাইজান, আপনার পায়ে ধরি আমারে বদলায় দেন, ফুলের গন্ধে আমি পিশাব করি, আপনি আমারে আগের মুসলিম বানায় দেন। হায় রে, সেই ক্ষমতা যদি আমার থাকতো। সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছে। ভুল বললাম, দূরে না, কাছেই বসে আছেন। খুব বেশি কাছে বলেই তাকে দেখা যায় না।